লাইনটা বসানো থাকে, যে বিল্ডিং বা যে ফ্যাসিলিটিতে মিল প্রসেসিং লাইনটা বসানো থাকে তাকে বলা হয় ডেইরি প্ল্যান্ট বা মিল প্রসেসিং প্ল্যান্ট বা ডেইরি ফ্যাক্টরি। সাধারণত ডেইরি প্ল্যান্ট আমরা ডিজাইন বা বসানোর আগে কতগুলো বিষয় আমরা আলোচনা। আচ্ছা তোমরা কিন্তু সবাই মিউট করো তো প্লিজ, না হলে আমার মিউট করে দিতে হবে সবাইকে। সবাই মিউট করো প্লিজ, প্রচুর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। সেটা হলো টোপোগ্রাফি বা ওই এলাকার ভূ প্রকৃতি। এটা কি পাহাড়ি এলাকা নাকি সমতল নাকি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু নাকি নদীর থেকেও নিচু, চর এলাকা, এগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। মিল প্রসেসিং প্ল্যান্ট সাধারণভাবে একটা উঁচু জমিতে হবে যার খুব আশেপাশে ভালো যোগাযোগ ব্যবস্থা আছে। ক্লাইমেটিক কন্ডিশন, কারণ এই জায়গাতে যদি প্রচন্ড ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হয় তাহলে কিন্তু প্রসেসিং প্ল্যান্টটা এই জায়গায় করার উপযুক্ত না। এমন জায়গায় নিতে হবে যেখানে ক্লাইমেট কন্ডিশনটা ফেভারেবল, স্টেবল। যেই এলাকাতে আমরা প্ল্যান্টটা করব তার শেপ সাইজ কিরকম, তোমরা মিউট করো প্লিজ। যদি আমরা 10,000 লিটার দুধের জন্য একটা প্রসেসিং প্ল্যান করতে চাই, তার জন্য 2-3 একর জমি যথেষ্ট। কিন্তু তুমি যদি 2-3 একরে 5 লক্ষ লিটার দুধ প্রসেসিং এর ফ্যাক্টরি বসানোর চিন্তা করো, এটা কিন্তু ভায়াবল হবে না। সেজন্য ল্যান্ডের শেপ সাইজটা মাথায় রাখতে হবে। ওয়াটারের অ্যাভেলেবিলিটি, পাওয়ার এবং ফুয়েলের অ্যাভেলেবিলিটি যেন ওই জায়গায় থাকে সেটা মাথায় রাখতে হবে। ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি বা রোড বা রেল কানেক্টিভিটিটা থাকতে হবে। অ্যাটমসফিয়ারিক পলিউশন বা হ্যাজার্ড প্রোন সাইট হওয়া চলবে না। যেমন কিছু কিছু এলাকা আছে, যেমন পাশে হয়তো সিমেন্টের ফ্যাক্টরি, বাতাসে প্রচুর ডাস্ট, এরকম জায়গায় মিল প্রসেসিং প্ল্যান্ট হবে না। অথবা আশেপাশে কেমিক্যাল প্রসেসিং প্ল্যান্ট আছে, সেখান থেকে কেমিক্যাল লিক করে পানি দূষিত হয়ে থাকে সব সময়, কারণ তোমাকে তো ওখান থেকে পানি কালেকশন করতে কাছ থেকে, এরকম জায়গাতে প্ল্যান করা যাবে না। এবং সবচেয়ে বড় কথা হলো সেখানে স্কিল লেভেলের একটা সাপ্লাই থাকতে হবে, সেখানে র মেটেরিয়ালের একটা ভালো সাপ্লাই থাকতে হবে। তাহলে এই ফ্যাসিলিটি গুলো যদি থাকে তাহলে আমরা কোনো একটা জায়গাকে আমরা মিল্ক প্রসেসিং প্ল্যান্টের জন্য উপযুক্ত হিসেবে গণ্য করব। তাহলে ডেইরি প্ল্যান্টের লেআউট আর ডিজাইন কাকে বলে এটা তোমাদেরকে একটু বলি। লেআউটটা হচ্ছে, ধরো একটা বড় জমি, এই জমির কোন জায়গায় রাস্তা, কোন জায়গায় তোমার ফ্যাক্টরি বিল্ডিং বসবে, কতটুকু এলাকা বেড়া দিয়ে ঘিরে দেওয়া হবে, কোন জায়গায় তোমার গাড়ি ঢুকবে, কোন জায়গা থেকে গাড়ি বের হবে, পেট্রোল স্টেশন কত দূরে, এই সমস্ত জিনিস যে একটা ম্যাপের মতন এলাকাতে দেখানো হয় সেটাকে বলা হয় লেআউট। আর ডিজাইনটা হচ্ছে একটা বিল্ডিং, তার ভেতরে রুমের অ্যারেঞ্জমেন্ট কিরকম হবে, কোন জায়গায় কোন মেশিন বসবে, সেটা হচ্ছে ডিজাইন। সুতরাং ডেইরি প্ল্যান্টের ক্ষেত্রে লেআউট এবং ডিজাইন দুটো ভিন্ন জিনিস, কিন্তু একটা আরেকটার পরিপূরক। সাধারণভাবে তোমার লেআউটের ডিজাইনের সময় আমরা কিছু প্রিন্সিপাল ফলো করি, যেমন শর্টেস্ট পসিবল মিল্ক রুট, মানে সবচাইতে অল্প ট্রান্সপোর্ট করে যেন দুধটা ফ্যাক্টরিতে ঢুকতে পারে। ঘুরে ঘুরে দুধ ঢোকানোর চাইতে যেখান থেকে চট করে ট্যাঙ্কার গুলো দুধ খালাস করতে পারবে ফ্যাক্টরিতে, সেটা হচ্ছে শর্টেস্ট রুট। মেথড অফ মিল্ক কালেকশন এন্ড অপটিমাম রেট অফ ইনটেক, কি মেথডে দুধ কালেকশন করব, কতটুকু নিব আমরা ঘন্টায়। তারপরে পাস্টারাইজ মিল্ক আমরা কোন দিক দিয়ে ফ্যাক্টরি থেকে বের করব। তারপর মেথড অফ ডিস্ট্রিবিউশন অফ কনজিউমার্স, আমরা কনজিউমারের কাছে কিভাবে ডিস্ট্রিবিউট করব। ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ওয়াটার কিভাবে ডিসপোজ করব আমরা, এই সমস্ত বিষয় আমরা লেআউট করার সময় কনসিডার করি। প্ল্যান ডিজাইন করার সময় বা ফ্যাক্টরি ডিজাইন করার সময় কতগুলো বিষয় তোমার মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে তোমার কোন জায়গায় আমি ফ্যাক্টরি বিল্ডিংটা বসাবো। এমন জায়গায় ফ্যাক্টরি বিল্ডিং বসাতে হবে যে জায়গাতে কোনো এনভায়রনমেন্টাল অথবা ম্যানমেড হ্যাজার্ড না থাকে। এনভায়রনমেন্টাল হ্যাজার্ড কি, ধরা যাক যে বন্যার সময় 4 মাস পানি দিয়ে নিচে তলায় থাকলো, এরকম জায়গাতে তো ফ্যাক্টরি বিল্ডিং বসবে না। বিল্ডিংটা যে জায়গায়, এমন হতে পারে তোমার অনেক জমি আছে, 50 বিঘা জমি, এর মধ্যে কিছু আছে উঁচু জমি, কিছু আছে নিচু জমি। ফ্যাক্টরি করতে গেলে উঁচু জমি নিতে হবে, এমন জায়গায় নিতে হবে যেখানে পানি জমে না, যার আশেপাশে তোমার রোড কমিউনিকেশন সহজে তৈরি করা সম্ভব, এরকম জায়গায় ফ্যাক্টরি বিল্ডিংটা বসবে। ফ্যাক্টরি বিল্ডিং করার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোন ধরনের ইকুইপমেন্ট তুমি বসাবা।
যদি হয় কোনো ইকুইপমেন্ট 3 তলা উঁচু, তাহলে তোমাকে এক মিনিট প্লিজ। আচ্ছা, ইকুইপমেন্টের ক্ষেত্রে ধরো কোনো ইকুইপমেন্ট 3 তলা উঁচু, তুমি যদি ফ্যাক্টরি বিল্ডিং এর চিন্তা করো 1 তলা উঁচু করবে, তাহলে কিন্তু ফ্যাক্টরি বিল্ডিংটা তোমার ভায়াবল হবে না, তোমাকে পরে ফ্যাক্টরি বিল্ডিং ভাঙা লাগবে। সেজন্য কোন ধরনের মেশিন বসাবে সেটা আগে থেকে মাথায় রেখে ফ্যাক্টরি বিল্ডিং এর ডিজাইন করতে হবে। এরপর রুমের অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। এই রুমের অ্যারেঞ্জমেন্ট এমন হবে যেখানে প্রসেসিং ফ্লোর, যেখানে মূলত দুধকে আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে কনভার্ট করব, সেরকম ফ্লোরের যেমন একটা অবস্থান থাকবে, তেমনি ভাবে অফিস স্পেস, সিঁড়ি, স্টোর রুম, কোল্ড রুম, টয়লেটের ফ্যাসিলিটি, গেস্ট রুম, রিসিপশন রুম, এন্ট্রান্স, সমস্ত ফ্যাসিলিটি ওখানে থাকতে হবে। এই জন্য রুমের ডিস্ট্রিবিউশন মাথায় রাখতে হবে। আজকে তোমাদেরকে একটা ড্রাফট লেআউট আমি দেখাবো সামনে। ইন্টারনাল যে ফিটিং গুলো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্টারনাল ফিটিং গুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে ওয়াটার সাপ্লাই এবং ওয়াটার পাইপ। এটা কোন দিক দিয়ে পানি ঢুকবে, কিভাবে পানি ডিস্ট্রিবিউশন হবে, তারপর কিভাবে ড্রেনেজ হবে পানি, ক্লিনিংটা কিভাবে করা উচিত, এর ফ্যাসিলিটি গুলো ডেভেলপ করা, কোন জায়গায় সিআইপি বা ক্লিনিং ইন প্লেস ইউনিট গুলো, মেশিন গুলো বসবে, কোনখান থেকে ডিটারজেন্ট বা গরম পানি এই প্ল্যান্টে ঢুকবে ক্লিনিং এর জন্য। ক্লিনিং এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই ফ্লোরের শেপটা কিরকম হবে, ঢালু কোন দিকে হবে, ড্রেনটা কোন দিকে হবে, কোন দিক দিয়ে পানিটা বের হয়ে যাবে, কিভাবে চট করে আমরা বিভিন্ন ভাবে এই কোনাগুলো পরিষ্কার করতে পারবো। যেমন ডেইরি প্রসেসিং প্ল্যান্টে কোন রকমের শার্প এন্ড থাকতে পারবে না কোনায়। যেমন আমাদের বাসাতে দেওয়াল এবং মেঝে যে জায়গায় জোড়া লাগে, অথবা ছাদ এবং মেঝে যে জায়গায় জোড়া লাগে, সেই জায়গাতে কিন্তু তোমার একেবারে কোনা হয়ে থাকে, এল শেপের। কিন্তু ডেইরি প্রসেসিং ইউনিটে কখনো এল শেপ থাকতে পারবে না, এটা কার্ভড হবে, যেন ওই জায়গাতে চট করে আমরা পরিষ্কার করতে পারি। তারপর টয়লেট এবং পার্সোনেলের জন্য যে ফিটিংস, যেমন ঢোকার পথে হাত ধোয়ার ফ্যাসিলিটি থাকতে হবে, টয়লেট সাফিসিয়েন্ট নাম্বার থাকতে হবে। টয়লেট গুলো প্রসেসিং প্ল্যান্ট থেকে একটু দূরে, কিন্তু খুব বেশি দূরে এস্টাবলিশ করা যাবে না। এই ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে কিভাবে ভিতরে টেম্পারেচারকে তুমি কন্ট্রোল করবে, কারণ অনেক মেশিন চলবে, কোনো কোনো মেশিনে প্রচুর হিট জেনারেট হবে, সেই জন্য ভেন্টিলেশন অথবা এয়ার কন্ডিশনিং এর বিষয়টা মাথায় রাখতে হবে। এয়ার সাপ্লাই সিস্টেমটা যেন ভালো হয়, প্রচুর ফ্রেশ এয়ার যেন সুন্দরভাবে ঢুকতে পারে, কিন্তু আবার যেখান দিয়ে এয়ার ঢুকবে বা বাতাস বের হবে সেই জায়গাগুলো নেট দিয়ে এমন ভাবে তোমার প্রোটেক্টেড থাকতে হবে যেন পোকামাকড় বা এর চাইতে বড় পাখি ভিতরে ঢুকতে না পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। লাইটিং একটা ইম্পর্টেন্ট বিষয়। ডেইরি প্রসেসিং প্ল্যান্টে প্রচুর লাইটের সাপ্লাই থাকতে হবে। এটা হলো ডে লাইট, সেটার জন্য প্রচুর জানালার ব্যবস্থা রাখতে হবে, অথবা এমন হতে পারে ছাদেও বড় বড় কাঁচ বসানো থাকতে পারে। আর রাতের বেলা বা অফ টাইমে হলে কিভাবে বাল্ব কোন জায়গায় ফিটিংটা বেশি হবে, কোন বাল্বে সবচেয়ে বেশি আলো পাওয়া যাবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। স্টোরেজের কন্ডিশনের কথা আগেই বলেছি, যে এখানে তোমার কোল্ড স্টোর থাকবে, প্যাকেজিং বা অন্যান্য ম্যাটেরিয়াল স্টোর করার ফ্যাসিলিটি থাকবে, ফুড ইনগ্রেডিয়েন্টের স্টোরেজ ফ্যাসিলিটি থাকবে। এই কত স্কোয়ার ফুট স্টোরেজ হবে সেই বিষয়ে মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে যে ফায়ার প্রোটেকশন এন্ড কন্ট্রোল, যদি আগুন লেগে যায় কোন জায়গায় যে মানুষজন দাঁড়াবে, যেটাকে আমরা বলি ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট, কিভাবে আগুন নেভানোর যন্ত্রগুলো কোন জায়গায় আমি রাখবো মাথায় রাখতে হবে। প্ল্যান ডিজাইনের স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদেরকে অনেক বিষয় মাথায় রাখতে হবে, যে ফ্লোর কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, দেওয়াল এবং সিলিং কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে। সাধারণত তোমাদেরকে একটা বলি, আমাদের দেশে বর্তমানে টাইলস দিয়ে আমরা কিন্তু ফ্লোর বানাই বাসায়। যাদের টাইলস দেওয়ার সামর্থ্য নাই তারা নেট ফিনিশ দেয়, অর্থাৎ ঢালাই দিয়ে তার উপর সুন্দরভাবে সিমেন্টের একটা কোটিং দেয়। কিন্তু ইন্ডাস্ট্রিতে সাধারণত আমরা টাইলস বা যে বাসার যে ফ্লোর, এটা আমরা পছন্দ করি না। আমরা এপক্সি বলে এক ধরনের পলিমার আছে, যেটা রঙের যারা ফ্যাক্টরি তারাই তৈরি করে। এটা একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু এই এপক্সি পলিমার দিয়ে আমরা ফ্লোর কনস্ট্রাকশন করি। এতে করে দুটা সুবিধা, টাইলস হলে বড় মেশিন যখন এর উপর চাপ দেয় ভেঙে যেতে পারে, কিন্তু এপক্সি পলিমার হচ্ছে সিমেন্টের মতোই কিন্তু ওয়াটার রিপেলেন্ট, বা পানি এখান থেকে গড়ায় চলে যায় চট করে, এরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা সাধারণত ফ্লোর কনস্ট্রাকশন করি। ওয়াল এবং সিলিং গুলো, ওয়ালে তুমি টাইলস বসাতে পারো, সিলিংটা অবশ্যই প্লাস্টিক পেন্ট দিয়ে অথবা এপক্সি কোটিং দিয়ে তোমার কভার করে দিতে হবে, যেন কোনো রকমের মানে পানি ওখানে অ্যাবজর্ব না হয়, যেন তাহলে ড্যাম্প হয়ে যাবে, নোনা ধরে যেতে পারে, এটা একটা সমস্যা।
ডোর উইন্ডোগুলো এমন হবে যেটা পানিতে সহজে নষ্ট হয়, কারণ ডেইরি প্ল্যান্টে প্রচুর পানির কাজ হবে। ডোর উইন্ডোগুলো অবশ্যই ফিটেড উইথ পিভিসি কার্টেন, অর্থাৎ দরজা এবং জানলাগুলো যদি খোলা থাকে তাহলে এখান দিয়ে যেন মাছি মশা ঢুকতে না পারে বা চট করে বাইরে থেকে দূষিত বাতাস ঢুকতে না পারে। এই জন্য ডোর কার্টেন গুলো স্প্রিং বসানো থাকে, স্টিলের বা এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় যেন পানি প্রতিরোধী হয়। ভেন্টিলেশনটার কথা আগেই বলেছি, ভেন্টিলেশনটা খুবই জরুরি। ভেন্টিলেশন যদি এয়ার ইনলেট দুটাই ব্যবস্থা করতে হবে। এয়ার ইনলেট হলো এমন একটা পাম্প যেটা বাইরে থেকে বিশুদ্ধ বাতাস ভেতরে ঢুকাবে। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ইউটিলিটি লাইন, ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, এই লাইনগুলো এদিক ওদিক এলোপাথারি দিলে হবে না। কোন দিক দিয়ে ঢুকবে, দেওয়াল দিয়ে কিভাবে যাবে নাকি ছাদ দিয়ে যাবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রত্যেকটা প্ল্যান্টের সাথে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি বসানো থাকতে হবে, অর্থাৎ প্রচুর দূষিত পানি ডেইরি প্রসেসিং প্ল্যান্টে প্রতিদিন জেনারেট করে। মনে রাখবা 1 লিটার দুধ প্রসেস করতে গেলে 2 লিটার পানি খরচ হয়ে যায়। এই পানির একটা বড় অংশই থাকে ডিটারজেন্ট অথবা কেমিক্যাল মেশানো, যেটা দিয়ে আমরা সাধারণত মেশিনগুলো ওয়াশ করি। এই পানিগুলো যদি তুমি সারফেসে ছেড়ে দাও বা মাটিতে ছেড়ে দাও তাহলে তোমাদের ফসল নষ্ট হয়ে যাবে। এই জন্য নিয়ম হচ্ছে এই পানিগুলোকে আগে ডিটক্সিফাই করা। এটাকে হলো ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। অবশ্যই তোমার কি পরিমাণ পানি প্রতিদিন জেনারেট হবে সেই ক্যাপাসিটি অনুযায়ী ইটিপি প্ল্যান্ট খুব সন্নিকটে স্থাপন করতে হবে। এটা ছাড়া তোমার এনভায়রনমেন্টাল যেই সার্টিফিকেশন বাংলাদেশ সরকার থেকে সেটা তোমরা পাবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে মোটামুটি ভাবে আমি কভার করলাম যে ডেইরি প্ল্যান্টের ডিজাইন লেআউট করতে করতে করার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে। এখন তোমাদেরকে একটা মিনি ডেইরি প্রসেসিং ফ্যাসিলিটি, যেটা প্রতিদিন 300 লিটার দুধ প্রসেস করতে পারে, সেটার জন্য একটা ডিজাইন আমি তোমাদেরকে দিচ্ছি, একটা স্যাম্পল প্রজেক্ট প্ল্যান। সেখানে তোমার ধরা যাক ইলেকট্রিসিটি কানেকশন, ইন্টারনাল ভেন্টিলেশন, তোমার একটা ছোট বিল্ডিং আছে। এই বিল্ডিং এর মধ্যে তোমার প্ল্যান করবে তোমরা। এই প্ল্যান্টের ক্ষেত্রে কি কি রাখতে হবে? ইলেকট্রিসিটি কানেকশন, ইন্টারনাল ভেন্টিলেশন, ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ ফ্যাসিলিটি, লেবার কস্ট ইত্যাদি ধরে 50,000 টাকা রেনোভেশনের কস্ট রাখতে হবে। রেনোভেশন মানে হচ্ছে কিন্তু সংস্কার করা, এটা তৈরি করা না, এই কস্ট রাখতে হবে। এরপরে তোমাদেরকে মেশিন বসাতে হবে। বাল্ক মিল্ক কুলার বা কুলিং ট্যাঙ্ক, এটা 4 লাখ টাকা দাম পড়বে, আমি অ্যাপ্রক্সিমেট প্রাইস গুলো বলে যাচ্ছি। তারপর মিল্ক পাস্টুরাইজার লাগবে, ফ্রিজার লাগবে, ফ্রিজার হচ্ছে যেটা ডিপ ফ্রিজার যেটা বরফ বানায় ফেলে, ক্রিম সেপারেটর লাগবে, বাটার মেকার লাগবে, ঘি মেকিং মেশিন লাগবে। পাশে তার স্পেসিফিকেশন এবং তোমার দামটা দেওয়া আছে যে কি পরিমাণ কিরকম দাম সাধারণত লাগবে, গ্যাস স্টোভের দাম কিরকম হবে, মিল্ক ফ্যাট টেস্ট সিস্টেমের দাম কিরকম হবে ইত্যাদি, এই সমস্ত দামগুলো পাশে তোমাদের দেওয়া আছে। এবং এটার দাম কিরকম হতে পারে, যেমন এখানে 30 লাখ টাকা ধরে দিয়েছি, তোমাদের পরীক্ষার সময় যদি এরকম চায় আরো কম দামের দিতে হবে, আমি তোমাদের হ্যান্ড আউটে সেটা উল্লেখ করে দিয়ে দিব। এইভাবে করে তোমার মেশিনারিজের জন্য খরচ পড়লো ধরা যাক যে এখানে 30 লাখ টাকা। এরপরে তোমাদের কস্ট অফ সাধারণত ইকুইপমেন্ট এন্ড ইউটেন্সিল। ইকুইপমেন্ট এন্ড ইউটেন্সিল মানে কি, যে ছোটখাটো জিনিসপত্র লাগে, যেমন কিচেন শেলফ লাগবে, সসপ্যান লাগবে, তারপরে কুকিং পট লাগবে, বাকেট, ফানেল, মগ, ফিল্টার, কড়াই, তারপরে বড় হাতা, এগুলোর দামে হয়তো আরো 30,000 টাকা খরচ যাবে। এবং সবার শেষে এখানে একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস থাকবে। তুমি কতটুকু দুধ প্রতিদিন পাচ্ছ, কি পরিমাণ ইনগ্রেডিয়েন্ট খরচ হচ্ছে, যেমন চিনি, স্টার্টার কালচার, কন্টেইনার, পলিপ্যাক, প্লাস্টিক কাপ, গ্যাস, ফুয়েল হিসেবে ইলেকট্রিসিটি, প্রতিদিনই কিছু না কিছু তোমার বিল উঠবে, লেবারের কস্ট আছে, তারপর ট্রান্সপোর্টেশন, ডিশ ক্লিনিং এজেন্ট ইত্যাদি, এগুলো সবকিছু মিলায় তোমার এই ধরা যাক যে প্রতিদিন 19,750 টাকা ইনপুট কস্ট হবে। ইনপুট মানে হলো তোমাকে বিনিয়োগ করতে হবে, আর বিনিময়ে তুমি ঘি পেলে, স্কিম মিল্ক পেলে, দই পেলে প্রতিদিন 300 লিটার দুধ থেকে, এবং সেখান থেকে তোমার আউটপুট কস্ট বিক্রি করে তুমি টাকাটা পেলে 30,960। তাহলে তোমার প্রতিদিন প্রফিট হচ্ছে 11,210 টাকা। তাহলে 250 দিন বছরে ধরলে তোমার এখানে আয় হবে 28,02,000 সামথিং। ভ্যাট 15% এর সাথে অ্যাড হবে, তাহলে এখান থেকে কমে আসবে ভ্যাট, কিন্তু সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হবে 15% হারে। তাহলে তোমার প্রতি বছর 300 লিটার দুধের নেট প্রফিট হবে 23,82,000
125 টাকা। এইভাবে আমরা প্রফিট ক্যালকুলেট করি। তাহলে তোমার এখানে ইনভেস্টমেন্ট কত হবে? 30 লক্ষ, তোমার 30,80,000 টাকা টোটাল কস্ট অফ ইনভেস্টমেন্ট, এবং প্রতি বছরে তুমি রিটার্ন পাবে 23,82,125 টাকা। তাহলে টোটাল প্রফিট তোমার যেটা ইনভেস্টমেন্ট হচ্ছে 30 লক্ষ, আর প্রতি বছর প্রফিট পাচ্ছ 23 লক্ষ টাকা। তাহলে 1.5 বছর সময়ের মধ্যে তুমি যে পরিমাণ ঋণ, ধরো যে 30,80,000 টাকা ঋণ করে তুমি এই প্ল্যানটা তৈরি করলে, 1.5 বছরের মধ্যে তুমি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়ে লাভে চলে যেতে পারবা। এটাই হচ্ছে ডেইরি প্ল্যান্ট অপারেশনের বেসিক ফান্ডামেন্টাল বিষয়। সবার শেষে একটা লেআউট দেওয়া আছে, খুবই রাফ লেআউট। যখন তোমরা একটা ডিজাইন করবে, ডিজাইনের কোন জায়গায় কি কি রুম থাকবে তার একটা বেসিক লেআউটটা তোমাদের এখানে দেওয়া আছে। ডিজাইন অনেক সময় আসে যে একটা মিনি মিল প্রসেসিং প্ল্যান্টের ডিজাইন দাও, এটা হচ্ছে লেআউট না দিয়ে এটা ডিজাইন বলা উচিত। লেআউট বা ডিজাইন যাই হোক, চাইলে এরকম একটা ছোট ঘরের ডিজাইন তোমাদেরকে দিয়ে দিতে হবে। মোটামুটি ভাবে এই হচ্ছে ডেইরি প্ল্যান্ট ডিজাইন এবং লেআউটের ফান্ডামেন্টালস। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। স্যার, এখান থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখান থেকে আসতে পারে হোয়াট আর দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ফর মানে এস্টাবলিশিং এ মিল প্রসেসিং প্ল্যান্ট। কি কি ফ্যাক্টর, এটা খুবই কমন কোশ্চেন। তারপরে মিল্ক ফ্যাটে তোমার কি কি প্রিন্সিপল ফলো করবা যে ডেইরি প্ল্যান্ট লেআউটের সময়, প্রিন্সিপল গুলো ইম্পর্টেন্ট এবং কেন ইম্পর্টেন্ট, এই যে এখানে হ্যাঁ ছক আকারে দেওয়া আছে। তারপরে ডেইরি প্ল্যান্ট ডিজাইনের সময় কি কি কনসিডারেশন তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেমন এস্টাবলিশমেন্ট, ইকুইপমেন্ট, তারপরে তোমার এই যে রুমের বা এলাকার কনফিগারেশন, ইন্টারনাল ডিজাইন, এক্সটার্নাল ডিজাইন, এই বিষয়গুলো যে পয়েন্ট আকারে সবই এখানে দেওয়া আছে হ্যান্ডআউটে। এবং সবার শেষে তোমাদেরকে একটা ওই মিনি মিল প্রসেসিং প্ল্যান্টের ডিজাইন দেওয়া থাকতে পারে, যেমন এইখানে একটা ডিজাইন দিয়েছি, খুবই ফান্ডামেন্টাল ডিজাইন। এরকম একটা ডিজাইন তোমাদের চাইতে পারে আসতে। আর তোমাদেরকে যেটা আমি দেখালাম যে এই কি কি মেশিনারিজ লাগবে, কত টাকা খরচ, এগুলো সাধারণত আসে না। এগুলো হচ্ছে কমার্শিয়াল বিষয়, যেটা হচ্ছে যে 300 লিটার দুধ প্রসেসিং প্ল্যান্ট এই পর্যন্ত কখনো আসে না। এখন কোনো স্যার যদি দিয়ে বসেন গিভ দ্য অ্যাপ্রক্সিমেট প্ল্যান টু এস্টাবলিশ 300 লিটার পার ডে মিল প্রসেসিং প্ল্যান্ট, এরকম দিয়ে দিতে পারে। তাহলে এই যে যেই তোমার এখানে কি বলে লেআউটটা দেওয়া আছে, এটা তোমাদেরকে তুলে দিতে হবে, এই এর বেশি কিছু না। বলো। আর কোনো প্রশ্ন? হ্যাঁ বলো। আর কারো কোনো প্রশ্ন আছে? এটা আগামীকালকে হ্যাঁ শোনো, আগামীকালকে তোমাদের পাস্টার ম্যানেজমেন্ট এবং ডেইরি, আজকে যেরকম ডেইরি প্ল্যান্ট লেআউটটা পড়ানো হলো, কালকে ডেইরি ফার্মের লেআউটটা পড়ানো হবে। কালকে ডেইরি ফার্মের লেআউটটা পাস্টার ম্যানেজমেন্ট পড়ায় দেওয়া হবে। এই তাহলে আমার কোর্স তোমাদের সাথে শেষ। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? বলো। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আপাতত ক্লাস এখানে শেষ করি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কালকে করতে পারবে। কালকে আমরা কটার সময় বসবো? 11টার সময় যথারীতি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কালকে 11টার সময় আমরা আবার বসবো। কালকে আমি ডেইরি প্ল্যান্ট লেআউট, আজকে যেরকম ডেইরি প্ল্যান্টের লেআউট, কালকে ডেইরি ফার্মের লেআউট এবং পাস্টার ম্যানেজমেন্টটা তোমাদেরকে আমি পড়াই দিব। এই আর ছোট্ট একটা বিষয় যে ডেইরি প্ল্যান্টে হিটিং এর সোর্সটা বয়লার, এটা একেবারে ছোট্ট, এটা শর্ট নোট আসে সাধারণত, অথবা ছোট কোশ্চেন আকারে আসে। এটা আমি একটা তোমাদের আইডিয়া দিয়ে দিব। এই আর তোমাদের যে সিআর, তোমরা দিয়ে দাও আমাকে একটু, ইমেল অ্যাড্রেসটা আমাকে সিআর এখন মেসেজ দিয়ে দাও। আমি আজকে তোমার নামে